আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থী হচ্ছে 2021 সালের পরীক্ষার্থীবৃন্দ। তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। বহুদিন পরে তোমাদের সাথে অনলাইনে আবার দেখা হচ্ছে। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই যথার্থভাবে ব্যবহার করে একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে ব্যবহার করছো এই আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো তোমাদের দেয়া অ্যাসাইনমেন্ট। তোমরা হয়তো অনেকে জেনে গিয়েছো যে আমাদের অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পরীক্ষার আগ সময় পর্যন্ত কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করতে দিয়েছে। সেই অ্যাসাইনমেন্টের বিষয়ে আজকের আলোচনা হবে। অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য নতুন, যদিও আমাদের অ্যাসাইনমেন্ট আমাদের কাছে বেশ পরিচিত হয়ে গেছে অলরেডি। নিচের ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত একাদশ শ্রেণীতে যারা আছে তারা অলরেডি এর সাথে সংযুক্ত হয়ে গেছে। সেই কারণে তোমরা হয়তো অনেকেই এর বিষয়েও জেনে গিয়েছো। তবুও যেহেতু তোমরা এই ব্যাপারে একেবারেই প্রথম, সেই কারণে আমার কিছু আলোচনায় আমি কিছু বিষয়বস্তু নিয়ে আসব এবং আশা করতেছি কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে আরও ব্যাপকভাবে এই আলোচনার একটা আয়োজন করতে যাচ্ছে। আমার প্রথম ক্লাসে আমি সেই জন্য কিছু জিনিস, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস মনে করি আমি তোমাদেরকে জানানোর, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের সেই বিষয়গুলোতে আলোকপাত করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে নোটিশ হয়েছে, নোটিশটা 26শে জুলাইয়ের নোটিশ, আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 26শে জুলাইয়ের নোটিশ। এই নোটিশে বলা হচ্ছে, আমি নোটিশটা একটু সামান্য যে প্রয়োজনীয়টুকু পড়ব। কোভিড-19 অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্টের প্রথম ধাপে 2 সপ্তাহের জন্য, প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ এর জন্য 23টি বিষয়ে, এর মধ্যে পদার্থবিজ্ঞান আছে, 23টি বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। এবং এই ধাপে যে পদার্থবিজ্ঞানের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টের একটা গ্রিড আমাদের কাছে আছে। অ্যাসাইনমেন্টের গ্রিডও আমাদের ডিসি মহোদয়ের অফিস থেকে প্রকাশিত হয়েছে। গ্রিড হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, এভাবে 15 সপ্তাহের একটা গ্রিড অর্থাৎ প্ল্যান আছে। এই 15 সপ্তাহ ব্যাপী আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য, অর্থাৎ পদার্থবিজ্ঞানের জন্য, রসায়নের জন্য আর বায়োলজি বা ম্যাথের জন্য 10টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। দ্যাট ইজ ফার্স্ট পেপার থেকে 5টা আর সেকেন্ড পেপার থেকে 5টা, এরকম হওয়ার চান্স আমি মনে করি আছে। কিন্তু মোট হচ্ছে 10টা। সুতরাং আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথম পত্রে 5টা, দ্বিতীয় পত্রে 5টা। এবং অ্যাসাইনমেন্টের জন্য প্রত্যেক সপ্তাহে একজন শিক্ষার্থীকে 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে। 2টা অ্যাসাইনমেন্ট এইভাবেই বিন্যাস করা আছে, ডিস্ট্রিবিউশন করা আছে। প্রত্যেক সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট করার সুযোগ আছে। এইভাবে 15 সপ্তাহে 30টা অ্যাসাইনমেন্ট টোটাল, অর্থাৎ 3টা সাবজেক্টে পরীক্ষা হবে তোমাদের। তোমরা জেনে গেছো এই 3 সাবজেক্টের উপর, 3 বিষয়ের উপর 3×10 30টা অ্যাসাইনমেন্ট তোমাদের করে জমা দিতে হবে। এবার আসি, অ্যাসাইনমেন্ট কি জিনিস। অ্যাসাইনমেন্ট আমাদের পুরনো শব্দ, যদিও দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণীর জন্য এটা ব্যবহার হয়নি, কিন্তু উচ্চতর শ্রেণীতে অ্যাসাইনমেন্ট করা হয়। অ্যাসাইনমেন্ট হচ্ছে কি, একটা নির্দিষ্ট পাঠ্য বিষয়ের উপরে একটা কাজ করতে দেওয়া হয়। এই কাজটা কিন্তু শিক্ষার্থীদের একেবারেই স্বাধীনতা দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, পর্যাপ্ত সময় দেওয়া হয় এবং তাদেরকে এটা তৈরি করার জন্য উপকরণ দেওয়া হয়। এটা পরীক্ষার মতো না। পরীক্ষার মধ্যে তো উপকরণ, একটা প্রস্তুতি নেওয়ার জন্য কোনো উপকরণ থাকে না, আগে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিতে হয়। বাট অ্যাসাইনমেন্ট হচ্ছে
উপকরণ থাকবে, যে উপকরণের ব্যবহার করে প্রস্তুতি নিয়ে অ্যাসাইনমেন্টটাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনিয়ার থাকবে, একটা প্রবলেম থাকবে। এই প্রবলেমকে সলভ করার জন্য প্রয়োজনীয় বই পুস্তক শিক্ষার্থীদের দেওয়া হবে, শিক্ষার্থীদের কাছে থাকবে, এবং শিক্ষার্থীরা সেই বই পুস্তক দেখে এর সমাধান করবে। এটা হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এবং পর্যাপ্ত সময় থাকবে। হ্যাঁ, তাহলে পর্যাপ্ত সময় এখানে কি? পর্যাপ্ত সময় হচ্ছে এখানে 1 সপ্তাহ। 1 সপ্তাহে তোমাদেরকে 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই যে প্রবলেমগুলো থাকবে, এই প্রবলেমগুলোর উপরে বই দেখে, বিভিন্ন বই লেখাপড়া করে, একটা না একাধিক বই লেখাপড়া করে এর সমাধান তৈরি করতে হবে। হ্যাঁ, এর সমাধান তৈরি করতে গেলে অন্যের সাথে হেল্প নেওয়া যেতে পারে, আলোচনা করা যেতে পারে, পর্যালোচনা করা যেতে পারে, শেয়ার করা যেতে পারে, বাট ফলো করা না। হ্যাঁ, একেবারেই নকল করা না, নকল করা যাবে না। নকল কথা এখানে আমাদের নির্দেশনার মধ্যে নকল করার ব্যাপারে কঠিন নির্দেশনা আছে। আমি এগুলো পড়ে শোনাবো তোমাদেরকে শিক্ষার্থীবৃন্দ। তাহলে এবার আমি কি বলে সামান্য কিছু তোমাদের সাথে আলোচনা করব কিভাবে এটার মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করার ব্যাপারে আমাদেরকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর একটা গাইডলাইন দিয়েছেন, এবং এই গাইডলাইন ফলো করতে হবে। এই গাইডলাইনের মধ্যে আমি পুরো গাইডলাইন, অনেক বড় কয়েকটা পাতা আছে, কয়েকটা পাতা আমি তোমার সব এখানে বলতে পারবো না, বলবো না, তোমরা জেনে যাবা। এবং সেই কি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এটা দেওয়া আছে, এবং আমার মনে হয় তোমাদের সাথে যেই আমাদের কলেজের একটা মিটিং হবে, সেই মিটিংয়ে বিস্তারিতভাবে জানবে এবং তোমরা শেয়ার করবে। আজকে তোমরা শেয়ার করতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো, এবং এই শেয়ার করা অর্থাৎ তোমাদের যদি কমেন্ট করো, এই কমেন্টের উত্তর আমি আমার আলোচনার শেষের দিকে আমি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে মূল্যায়নের ব্যাপারে যেগুলো আছে, একটা রুবিক্স দেওয়া আছে। রুবিক্স মানে কিভাবে মূল্যায়ন করার জন্য তার নির্দেশনা আছে। এই রুবিক্স অনুসারে আমরা মূল্যায়ন করব, এবং এই মূল্যায়ন করার জন্য একটা সুযোগ কি রেখে দিয়েছে কি, যে যদি মনোপুত না হয়, আনসার যদি ঠিক মতো না হয়, তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সেটা আবার পুনরায় করানোর সুযোগ দিতে পারি। এই সুযোগটা আছে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় মূল্যায়নের ব্যাপারে, অ্যাসাইনমেন্ট তৈরি করার ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো বিশেষ ভীতি থাকে, এই ভীতি থাকা প্রয়োজন না, ভীতি থাকা প্রয়োজন না। তোমরা তোমাদের শ্রম, তোমাদের সাধ্য, তোমাদের মেধা দিয়ে, তোমাদের সময় দিয়ে এটার উপর প্রস্তুতি নাও। প্রস্তুতি নিয়ে এর প্রিপারেশন নিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করুন। তাতেই আমার মনে হয় অ্যাসাইনমেন্টের মূল যে উদ্দেশ্যটা হচ্ছে, এই উদ্দেশ্যটা কি চর্চা করা, এই চর্চা করার উদ্দেশ্যটা সফল হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে নির্দেশনা আছে, এই নির্দেশনা একটা জিনিস এখানে মাওসি মানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, এরা যেটা বেশি কি গুরুত্ব দিয়েছেন, গুরুত্বটা হচ্ছে টপ কি এটাকে কি বলা হয়, ওটা শিরোনামপত্র, এটাকে কি বলা হয়, কি ওটাকে নাম কি, ওটা হলো কি কাভার পেজের নমুনা দেয়া আছে। এই কাভার পেজ নমুনাটা, যেই নমুনা আছে সেই নমুনা অনুসারেই তোমরা কাভার পেজ ব্যবহার করবে। কাভার পেজ এই নমুনা অনুসারে ব্যবহার করবে। এবং আমি এখানে বলে রাখি, অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে। লেখার জন্য নানানভাবে নানান প্রশ্ন হচ্ছে, এবং দেখছি যে কি 1 পেজে লিখবে না 2 পেজে লিখবে, পেজ কি 80 গ্রাম হবে না 90 গ্রাম হবে না কি হবে, এই ব্যাপারে নিয়ে আমার শিক্ষার্থীদের মধ্যে একটা বিগত যে একাদশ শ্রেণীর মধ্যে দেখলাম, ওদের মধ্যে একটা অস্বস্তি আছে। আমি মনে করি এখানে অস্বস্তি থাকার কথা না। কেননা আমি পদার্থবিজ্ঞানের জন্য আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আমার পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট হবে টপ, যেই কাভার পেজ আছে কাভার পেজ ঠিক থাকবে, বাকি যেইগুলোতে অ্যাসাইনমেন্ট হবে লেখার জন্য, প্রবলেমগুলো লেখার জন্য যে বাকি কাগজগুলো ব্যবহার করবে, এটা মোটামুটি তোমরা পরীক্ষায় যেই কাগজ ব্যবহার করো সেই কাগজ ব্যবহার করলেই হবে। খুব ভালো মানের কাগজ দরকার নেই, বেশি খরচ করতে আমি চাই না, আমার খরচ বেশি হবে না। যেহেতু আমি আমার মূল কাজ যদি কম পয়সায় পারি, কম খরচে পারি, আমি সেটাই করতে চাই, সেটাই আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেব। সুতরাং মোটামুটি পরীক্ষার হলে কলেজের পরীক্ষা তোমরা দিয়েছো, সেই পরীক্ষার হলে যেই কাগজ আমরা ব্যবহার করেছি সেই রকম কাগজই হলে হবে। আর বোথ পেজ, অর্থাৎ উভয় পেজেই অ্যাসাইনমেন্ট এর লেখাগুলো লেখা যাবে। কেউ ইচ্ছা করে সিঙ্গেল পেজ, 1 পেজ
ওয়ান পেজ আরেক পেজ বাদ দিলে এটা আমি মনে করি অপচয় হয়ে যাবে। আমরা অপচয় করব না, অপচয়ের মধ্যে আমরা যাব না, কখনোই না। আমরা প্রাচুর্যে থাকতে পারি, অপচয় থাকবো না শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমি আমার কথাটা আমি স্পষ্ট করে বলতে পেরেছি যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টে বোথ পেজে লিখতে হবে। সিঙ্গেল পেজে লিখে আমি তোমাদেরকে অনুৎসাহিত করি, হ্যাঁ, আমি অনুরোধ করি তোমরা 2 পেজেই আমাদের অ্যাসাইনমেন্ট, যেই অ্যাসাইনমেন্টগুলো থাকবে তাহলে লিখবে, 2 পেজে লিখবে। এইভাবে তোমার 1 জন 2 জন 3 জন করে আমার 300 জন শিক্ষার্থীর জন্য আমার মনে হয় অর্ধেক পরিমাণ খরচ নেমে আসবে। কি দরকার, আমি দ্বিগুণ খরচ করব। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার অপচয়ের পক্ষে বলছি, অপচয় করব না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার মোটামুটি অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলা হইল। তোমার যদি কারো বিশেষ আরও কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। এবার আমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেখানে আমি যাব না, কেননা পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্টের উত্তর কখনোই আমরা করে দিতে চাই না। অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করে আমরা দিতে চাই না, আমরা হেল্প করতে চাই। আমরা একজন শিক্ষার্থীকে নির্দেশনা দিতে চাই, গাইড করতে চাই, পরিচালনা করতে চাই, হ্যাঁ, কী করতে হবে সেটা করতে চাই। কিন্তু এর উত্তর, এর সঠিক কি বলা হয় উত্তর আমরা তৈরি করে দিতে চাই না। এবং তোমরা জেনে মন খারাপ করবে, আমি আশা করি। খুশি হবে না, আমি বলি না তোমরা খুশি হবে, মন খারাপ করবে। মন খারাপ করা উচিত যে অলরেডি আমাদের সামাজিক মিডিয়ায় এর উত্তর বের হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা মন খারাপের, অত্যন্ত মন খারাপের বিষয়, অত্যন্ত মন খারাপের বিষয়। আমি অত্যন্ত মর্মাহত যে যেই আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার জন্য, আমাদের শিক্ষার্থীদেরকে চর্চা করার জন্য, একটা জ্ঞান চর্চা করার জন্য একটা প্রবলেম দেওয়া হচ্ছে, সেইটা আমাদের মধ্য থেকেই কেউ অনেক দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা এর সমাধান সামাজিক মাধ্যমে, ইউটিউবে, তাদের চ্যানেলে, হ্যাঁ, কি বিক্রি করে বেড়াচ্ছেন। এটা সাংঘাতিকভাবে অগ্রহণযোগ্য। আমি বলি এটা আমি গ্রহণ করতে পারছি না। আমি এটার বিরুদ্ধে আছি। আমি আমার শিক্ষার্থীবৃন্দদেরকে, তোমাদেরকে আমি অতি অসহায়ভাবে অনুরোধ করতে চাই, তোমরা তাদেরকে না বলো, তোমরা ওই মাধ্যমগুলোকে না বলো, তোমরা ওই মাধ্যমের কাছে যাবে না। তোমরা নিজেরা পরিশ্রম করে চর্চা করো। এই চর্চা করলে তোমার জ্ঞান বৃদ্ধি হবে, তোমার মস্তিষ্ক প্রসারিত হবে, তুমি আরও জ্ঞান আরও চর্চা করতে পারবে, চর্চা করার সামর্থ্য বাড়বে। কিন্তু ওই চর্চা না করে তোমরা যদি কাউটা অনুসরণ করো, এই সুযোগ যদি থাকে, সেই সুযোগ যদি গ্রহণ করো, তাহলে এই অ্যাসাইনমেন্ট দেওয়ার যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বাধাগ্রস্ত হবে। সেই জন্য আমি অসহায়ভাবে তোমাদেরকে অনুরোধ করতে চাই। অসহায়ভাবে বলছি এই কারণে যে আমার ঢাল তলোয়ার নাই যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি শুধু আমার শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমি এই বিশ্বাস রাখতে চাই যে আমার শিক্ষার্থী আমার নির্দেশনা অনুসরণ করবে। সেই কারণে আমি বলতে চাই, তোমরা ওই মাধ্যমগুলোকে না করো। তোমরা তাদেরকে সবিনয়ে অনুরোধ করো এই কাজ থেকে বিরত থাকুন, আমাদেরকে জ্ঞান চর্চার পথের বাধা তৈরি করার থেকে বিরত থাকুন, আমরা ওগুলোকে না করি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দরকার হয় একটা বই না, 2টা বই না, 3টা বই না, দরকার হয় 1 জন ফ্রেন্ড না, 2 জন ফ্রেন্ড না, 3 জন ফ্রেন্ডের সাথে, 4 জন ফ্রেন্ডের সাথে আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সময় আছে। আমি তোমাদেরকে আজকে ফোন নাম্বার দিচ্ছি। আমার ফোন নাম্বার তোমরা জানো, আবার বলে দিচ্ছি, আমার বোর্ডে লিখে দিচ্ছি, আমার সাথে তোমরা কথা বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 01717
290-288 ফোন নাম্বারটা দেখা যাচ্ছে কি? শিক্ষার্থীবৃন্দ, আমার কৃপণতা নেই তোমাদের সাথে কথা বলতে, আমি তোমাদেরকে নির্দেশনা দেব, সলিউশন দেব না। তো আমরা ওই যেই আজকে দ্বিতীয় চ্যাপ্টারের উপর যেই প্রবলেমটা দেয়া আছে, এই ব্যাপারে আমি তোমাদেরকে একটু আজকে কয়েকটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে কি, একটা বিষয় হচ্ছে এটা কি, এটা হলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ 3 ভেক্টরস, 3টা ভেক্টরের স্কেলার গুণফল, এটা আমরা আলোচনা করতে চাই। স্ক্রিনটা কি ঠিক আছে? আমরা ভেক্টরের জন্য প্রোডাক্ট করেছি, 2টা প্রোডাক্ট করেছি, একটা ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে কি ভেক্টর প্রোডাক্ট। এগুলো করেছি, 2টা ভেক্টরের করেছি। আমাদের আলোচনায় সিলেবাসে সম্ভবত 3টা ভেক্টরের গুণফল নাই। 3টা ভেক্টরের গুণফল আমার মনে হয় প্রয়োজন হবে, এই কারণে এই বিষয়টা আমি এখানে আলোচনা করতে চাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, একটু তোমরা ধৈর্য ধরে এই আমার স্কেলার ট্রিপল প্রোডাক্টটা একটু দেখে নাও। যেহেতু আমাদের ডট প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট করা আছে, তাতে আমাদের খুব অসুবিধা হবে না ট্রিপল প্রোডাক্ট বোঝার জন্য। আমরা ভেক্টর প্রোডাক্ট দেখি। ভেক্টর গুণন, 2টা ভেক্টরের ভেক্টর গুণন। এরকম একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এইদিকে আরেকটা ভেক্টর, এটা যে কোনো দিকেই হতে পারে। এই ভেক্টরটাকে আমরা পি বলি, এই ভেক্টরটাকে আমরা কিউ বলি। এদের দিক দেখানোর জন্য তীর চিহ্ন দেই এবং তাদের মধ্যবর্তী কোণকে ঠিক করার জন্য আমরা থিটা বলি। থিটা বললাম। তাহলে এই 2টার ক্রস প্রোডাক্ট তোমরা জেনে গেছো, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, দিস ইজ ইকুয়াল টু পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু সাইন থিটা, মধ্যবর্তী কোণের সাইন ভ্যালু। দিস ইজ ম্যাগনিটিউড, ভেক্টরের মান হইল। কিন্তু এইটা হবে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেজন্য ভেক্টর কোয়ান্টিটি বোঝানোর জন্য এখানে একটা স্মল এন ক্যাপ ইউজ করলাম, শুধু ডিরেকশন বোঝানোর জন্য। একক ভেক্টর, এটা একক ভেক্টর। এবং এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে, এই যে গুণ করলে যে আমরা ভেক্টর পাবো, এই ভেক্টরটার মান হইল পি কিউ সাইন থিটা, আর ডিরেকশন হচ্ছে এন দিয়ে ডিরেকশন বোঝায়। এবার আমরা চিত্রেতে চাই, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই যে নতুন ভেক্টরটা হলো, এই নতুন ভেক্টরটার নাম দিলাম আমরা, মনে করো এই ভেক্টরটার নাম দিলাম আমরা এস ভেক্টর। এই ভেক্টরটার নাম দিলাম এস ভেক্টর। এই এস ভেক্টরটা কোন দিকে হবে, কেমন হবে? এই এস ভেক্টরটা হবে, ওটা আমরা স্ক্রুর নিয়ম অনুসারে জানি। স্ক্রু, এই যে যেভাবে যখন আমরা স্ক্রুকে ঘুরাই, তাহলে স্ক্রুকে এইভাবে যদি ঘুরাই, এইভাবে ঘুরলে, যেভাবে ঘুরে, এটা হলো কি ক্লকওয়াইজ ঘূর্ণন, আর উল্টাটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। ক্লকওয়াইজ ঘূর্ণন হলো স্ক্রু নিচের দিকে প্রবেশ করে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এটা স্ক্রুটা বাইরের দিকে। এখানে যদি একটা স্ক্রু রাখা হয়, এই যে এখানে কোনখানে, যেখানে পি এবং কিউ যে তল আছে, এই তলের উপর যেরকম একটা স্ক্রু রাখা হয়, সেই স্ক্রুটাকে যদি পি থেকে কিউ এর ঘুরানো হয়, পি থেকে পিউ, ফার্স্ট ভেক্টর পি, সেকেন্ড ভেক্টর কিউ, পি থেকে যদি কিউ এর দিকে ঘুরানো হয়, পি থেকে কিউ এর দিকে ঘুরানো, এইরকম ঘূর্ণন, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের কারণে স্ক্রু কি করবে? স্ক্রু বের হয়ে আসবে, এই বোর্ড থেকে বের হয়ে আসবে, লম্ব করে বের হয়ে আসবে। সুতরাং ভেক্টর এস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার অন পি as well as Q. S vector is perpendicular on the plane
কনস্ট্রাক্টেড বাই পি বাই কিউ, অর্থাৎ পি এবং কিউ দ্বারা যেই প্লেন হলো, তল হলো, সেই তলের উপর এস ভেক্টর লম্ব করে বাইরের দিকে, এই ক্ষেত্রে বাইরের দিকে। আর যদি কিউ ক্রস পি হয় তাহলে ভিতরের দিকে হবে। আমরা ওখানে নাই, আমরা আছি পি ক্রস কিউ। সুতরাং পি ক্রস কিউ এর ডিরেকশনটা হবে পি ক্রস কিউ এস ভেক্টর। যদি ধরি এটাকে, এস ভেক্টর ডিরেকশন হবে এটা এই দিকে বাইরের দিকে। তো বাইরের দিকে আঁকতে পারছি না, আমরা এইভাবে এটা এইভাবে দেখি, দিস ইজ এস ভেক্টর, এস ভেক্টর। আর একটু এটা যদি আমরা সিগনিফিকেন্স করি, এটা তাৎপর্য যদি জানতে চাই, তাহলে আমরা দেখতে পাই কি, দিস ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ সাইন থিটা। শুধু মান যখন বলছি, শুধু মান, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের শুধু মান যদি বলি, দিস ইজ পি ভেক্টর কিউ সাইন থিটা। হোয়াট ইজ পি? দিস ইজ পি। হোয়াট ইজ কিউ সাইন থিটা? কিউ সাইন থিটা, দিস ইজ কিউ সাইন থিটা, দিস ইজ কিউ সাইন থিটা। এটা হলো কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। এবার আমরা পি এবং কিউ ব্যবহার করে একটা সামান্তরিক তৈরি করে ফেলি। এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক হলো, সামান্তরিকটার নাম দেই ও এ বি সি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কি, এই পিটা হচ্ছে এই সামান্তরিকের একটা বাহু, আর এই পি সাইন থিটা হচ্ছে কি, সামান্তরিকের এই সমান্তরাল দুই বাহুর দূরত্ব, সমান্তরাল দুই বাহু। সুতরাং দিস ইজ দ্য এরিয়া অফ দি ও এ বি সি প্যারালোগ্রাম। এই ও এ বি সি যে সামান্তরিকটা হলো, সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এটা। এই ক্ষেত্রফলটাকে আমরা এ দ্বারা সুবিধাজনক এ দ্বারা প্রকাশ করি। হোয়াট ইজ এ? এ হচ্ছে কি, এ হচ্ছে এরিয়া, এ হচ্ছে এরিয়া কি, এইটার হচ্ছে এরিয়া, এ ও এ বি সি এর এরিয়া, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের যদি ভেক্টর হয়, তাহলে এইটাকে আমরা লিখি, এবার এস থাকুক, এসকে লিখি আমরা এ এন ক্যাপ, শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই ভেক্টরটার মান হবে, এই ভেক্টরটার মান হলো এ, এই ভেক্টরটার মান হলো এ। হোয়াট ইজ এ? এ ইজ দ্য এরিয়া অফ দি প্যারালোগ্রাম ও এ বি সি। অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা যে সামান্তরিক তৈরি করা যাবে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটা থার্ড ভেক্টর কনসিডার করি। এটা থার্ড ভেক্টরটা কি? থার্ড ভেক্টর মনে করি আর। ঠিক আছে। তাহলে এইবার আমরা এটা কি করি, যে থার্ড ভেক্টরটা এস এর সাথে এখানে আলফা কোণ তৈরি করেছে। তাহলে এইবার আমরা কি করি, এস ভেক্টর ডট আর ভেক্টর করি, এস ভেক্টর ডট আর ভেক্টর। এস ভেক্টর, হোয়াট ইজ এস ভেক্টর? দিস ইজ এ এন ক্যাপ ডট আর ভেক্টর। তাহলে কি হলো, এই ডট গুণফল হলো এ আর, এ ভেক্টরের মান, কি এস ভেক্টরের মান, আর হচ্ছে আর ভেক্টরের মান। আর কি হবে এখানে, কস মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী, অর্থাৎ এ এস ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, এ ইন্টু আর কজ আলফা, হোয়াট ইজ আর কজ আলফা? আমরা এখান থেকে এইখানে এইটার উপর লম্ব টেনে দিই। তাহলে এই যে এইটুকু হচ্ছে আর কজ আলফা, আর কজ আলফা, আর এইটুকু হচ্ছে আর কজ আলফা। তাহলে শিক্ষার্থীবৃন্দ এইটা পুরোটা কি মিন করে? আর কজ আলফাটা কি? এবার আমরা এটার অর্থ বোঝানোর জন্য তিনটা ভেক্টর দ্বারা, অর্থাৎ পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর দ্বারা একটা প্যারালেলোপাইপড সামান্তরিক ঘনক তৈরি করি। সামান্তরিক ঘনক কেমন? সামান্তরিক ঘনকটা কেমন হবে? সামান্তরিক ঘনকটা এরকম হবে যে, এরকম যদি হয়, সামান্তরিক ঘনকটা যদি এরকম হয়, আমি একটা আলাদা করে আঁকি, আলাদা একটা এই দিকে আঁকি,
হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এইটা হলো আমাদের পি ভেক্টর আর এইটা হলো আমাদের কিউ ভেক্টর। এইভাবে আমি চিত্রটা একটু আবার 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 রাখি, কারণ চিত্রটা এই চিত্র দিয়ে আমি যেটা বুঝাইতে চাই সেটা বোঝাতে পারবো না। চিত্রটা আমি আরেকবার রাখি। শিক্ষার্থীবৃন্দু, আমার মনে হয় এই চিত্রটা একটু বেশি আমার জন্য প্রয়োজন। এইটা হলো আমার পি ভেক্টর, এইটা হলো আমার কিউ ভেক্টর, আর এইটা হলো আর ভেক্টর, ঠিক আছে। আর এইটা এই যে এই ভেক্টরটা হলো আমার এস ভেক্টর। এস ভেক্টরকে আমি ডিফাইন করেছি এস ভেক্টর মানে কি এ এন ক্যাপ। এ এন ক্যাপ মানে হচ্ছে পি কিউ সাইন থিটা এন ক্যাপ। ওকে, এই কোণটা অর্থাৎ এস এর সাথে আর যে কোণ করে সেই কোণটা আলফা, পি এবং কিউ এর সাথে যে কোণটা করছে সেইটাকে আমি থিটা বলেছি। তাহলে এইটুকু 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 এটা ও, এইটুকু হচ্ছে আর কি কজ আলফা, আর কজ আলফা। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এটা কি এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল, হ্যাঁ এই তলাটার ক্ষেত্রফল, এটা হচ্ছে তলার ক্ষেত্রফল। আর যে কজ আলফাটা আছে সেটা হচ্ছে কি এই তলার থেকে উপরের পৃষ্ঠের দূরত্ব, এটাকে হাইট বলা হয়, উচ্চতা বলা হয়। তাহলে কি হলো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হলো কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো কি আয়তন। হ্যাঁ, আর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো আয়তন, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো কি আয়তন। সুতরাং আমরা পাচ্ছি কি এস ভেক্টর ডট আর ভেক্টর হচ্ছে আয়তন। হোয়াট ইজ এস? এস হচ্ছে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ডট আর ভেক্টর। দিস ইজ একটা স্কেলার কোয়ান্টিটি এবং এই স্কেলার কোয়ান্টিটি ইজ ভলিউম ভি আয়তন। সুতরাং যে আমাদের তিনটা ভেক্টরের ক্রস গুণ ডট গুণ এটাকে বলা হয়, এটার ফলাফলটা হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। সেই কারণে দিস ইজ কল্ড স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, অর্থাৎ তিনটা ভেক্টরের কি অধিক গুণফল। এইটাকে আমরা যেহেতু ডট গুণ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর ভেক্টর ডট পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এইভাবে লেখা যায়। দিস ইজ অলসো ভি। তাহলে তিনটা ভেক্টর যদি থাকে এবং এই তিনটা ভেক্টর দ্বারা যদি কোনো একটা ঘনক তৈরি করা যায়, তাহলে আয়তন বের করার জন্য এইভাবে তিনটা ভেক্টরকে যদি আমরা গুণ করি, অর্থাৎ স্কেলার গুণ করি, তাহলে আমরা তার আয়তনটা পাইতে পারি।
এবার আমরা আসি এটাকে সলভ করবো কি করে। এটা সলভ করা সহজ, এটার জন্য একটা নির্ণায়ক তৈরি করা যায়। নির্ণায়কটা কি হবে, এইটা যদি এইটা মনে করি আমরা এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এর জন্য যে নির্ণায়ক হচ্ছে তিনটা কলাম থাকবে, তিনটা সারি থাকবে, এইদিকে সারি আর এইদিকে কলাম। এই সারিগুলো তিনটা সারি, এই সারিগুলো হবে, প্রথম সারি হবে এ ভেক্টরের প্রথম ভেক্টরের উপাংশগুলো, দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় ভেক্টরের উপাংশগুলো, তৃতীয় সারিটা হবে তৃতীয় ভেক্টরের উপাংশ সারি। তাহলে প্রথম সারিটা হবে এ এক্স এ ওয়াই এ জেড, এ ভেক্টরের তিনটা উপাংশ এ এক্স এ ওয়াই এ জেড। দ্বিতীয় সারিটা হবে বি ভেক্টরের তিনটা উপাংশ বি এক্স বি ওয়াই আর হলো বি জেড। আর সি ভেক্টর উপাংশ তৃতীয় সারিতে সি এক্স সি ওয়াই সি জেড। এই যে নির্ণায়কটা হলো, এই নির্ণায়কের মানই হচ্ছে এ ডট বি ক্রস সি এর মান। সুতরাং আমাদের এত এক্সপ্লেনেশন আমার দরকার নেই। তিনটা ভেক্টরের যদি অধিক গুণফল নির্ণয় করতে হয়, জাস্ট এরকম একটা নির্ণায়ক তৈরি করতে হবে, সেই নির্ণায়ক সমাধান করলেই আমাদের ডট গুণ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যে অতিরিক্ত জিনিসটা আমাদের লাগবে, এরকম একটা ডট গুণের জন্য ডট গুণ লাগবে, আমরা ডট গুণটা কভার করার চেষ্টা করলাম। এবার আরেকটা বিষয় আমি আলোচনা করব, স্রোতযুক্ত নৌকাতে নদীর গতি কেমন হয় এই ব্যাপারে আমরা ক্লাসে আলোচনা করেছি। সামন্তরিকের সূত্র ব্যবহার করে নৌকার গতি কেমন হবে, নৌকার গতিপথ কেমন হবে, তারপরে নৌকার বেগ কেমন হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমি এখানে জাস্ট কি করব, একটা রিভিশন করব। আমি মনে করি এরকম একটা স্রোতযুক্ত নদী আছে, এবং এই নদীতে স্রোত সাধারণত দৈর্ঘ্য বরাবর হয়ে থাকে। এটা স্রোত, এইদিকে দৈর্ঘ্য বরাবর, এটা স্রোতের বেগকে যদি আমরা ইউ মনে করি, নৌকার বেগ ইচ্ছামতো মাঝি যে কোনো দিকেই চালাতে পারে, তার উদ্দেশ্যের উপর নির্ভর করবে, সে কোথায় যাবে সেটার উপর নির্ভর করে নৌকার বেগ। সাধারণভাবে আমি এটাকে নৌকার বেগ মনে করি। নৌকার বেগ হচ্ছে ভি। কিন্তু নৌকার বেগ ভি মানে কি? নৌকার বেগ হচ্ছে ভি মানে হচ্ছে নদী যখন স্থির থাকে, নদীতে যখন স্রোত না থাকে, মাঝি যেই বেগ দিতে পারে নৌকাতে, সেই বেগটা হচ্ছে ভি। কিন্তু নৌকা যদি নদীতে থাকে এবং নদীতে যদি স্রোত থাকে, তাহলে নৌকা কিন্তু এই ভি বেগে চলবে না। নৌকা চলবে কি, ভি আর ইউ এর জন্য যে লব্ধি বেগ হবে সেই লব্ধি বেগে চলবে। তাহলে নৌকার লব্ধি বেগ কোন দিকে হবে? লব্ধি বেগ সামহার এই দুইয়ের মাঝখান দিয়ে হবে, এই দিকে কোথাও হবে। দিস ইজ লব্ধি বেগ। লব্ধি বেগটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি? লব্ধি বেগটাকে বোঝানোর জন্য আমরা আর ব্যবহার করছি। ওকে, তাহলে এইগুলো দ্বারা আমরা নৌকার প্রবলেমগুলোকে সলভ করতে পারি। নৌকার কি প্রবলেম? নৌকা এই জায়গা থেকে এই জায়গায় যেতে চায়। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। হোয়াট ইজ এ বিন্দু আর বি বিন্দু? এ বিন্দু হচ্ছে জাস্ট অপোজিট বি বিন্দু। অর্থাৎ সোজা নৌকার এই পার থেকে নদীর এই পার থেকে ওপারে যেতে চায়, মাঝি যেতে চায়। তাহলে এরকম সোজা পথে যেতে হবে। সোজা পথে যেতে গেলে তাকে কোন পথে নৌকা বাইতে হবে? সোজা পথে বাইলে কি নৌকা সোজা পথে যাবে না? কেননা নদীর স্রোত আছে, নদীর স্রোত তো নৌকার উপর প্রভাব ফেলবে। সুতরাং এই প্রভাবের কারণে নৌকা যদি সোজা পথে যেতে চায় আর সোজা পথে যদি যাওয়া শুরু করে, তাহলে সোজা এখানে পৌঁছবে না, এদিকে পৌঁছবে, সামহার এদিকে পৌঁছবে। নৌকার স্রোতে নৌকাকে ঠেলে ঠেলে স্রোতের দিকে নিয়ে যাবে। সুতরাং এইখানে মাঝি তার সৃজনশীলতা দিয়ে, অর্থাৎ শিক্ষার্থী সৃজনশীলতা দিয়ে তার নৌকা চালনা করবে। তাহলে সৃজনশীলতা কি, আমরা একটু এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে চাই। আচ্ছা, তাহলে নৌকা কি করছে? নৌকা যখন এই নদীতে নৌকা চলছে, নৌকা কিন্তু এই দিকেও যাবে, এই দিকেও যাবে। তাহলে নৌকার ব্যাগকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই দিকে, আরেকটা হলো এই দিকে। এই দিকে যে ব্যাগ বার করছে, এটা যদি আমরা এক্স আর ওয়াই মনে করি, তাহলে এই দিকের এক্স উপাংশ আর এটা হলো ওয়াই এর উপাংশ। ঠিক
ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এই তাদের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা মনে করি। কি মধ্যবর্তী কোণ? অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে এই স্রোতের দিকে যে নৌকার বেগ, সেই নৌকার বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ইউ হচ্ছে সোজা ইউ, ইউ মানে স্রোতের বেগ স্রোতের দিকেই, নাকি স্রোতের বেগ অন্য দিকে হবে? হ্যাঁ হতে পারে। হ্যাঁ, সৃজনশীলতা দিয়ে আমরা স্রোতের বেগকে অন্যদিকে ঘুরাতে পারি। কিভাবে? যেখানে নৌকা, যেখানে কি থাকে, যেখানে নদী টার্ন থাকে, নদী যেখানে বাঁক থাকে, সেখানে কিন্তু এই স্রোতের বেগ সবসময় স্রোতের প্যারালাল নাও হতে পারে। হ্যাঁ, সেই সময় এরকম একটা ঘূর্ণি থাকতে পারে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য রেডি থাকতে হবে, কারণ ওই ঘূর্ণি পথে নৌকা চালাতে গেলে মাঝি অবশ্যই দক্ষ হইতে হয়। ঘূর্ণি পথে নৌকা চালাইতে গেলে যদি মাঝির দক্ষতা না থাকে বিপদ আসবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে অঙ্ক করার জন্য অবশ্যই তোমাদের দক্ষতা লাগবে। ওকে, আমরা সেখানে যাচ্ছি না। যদি এটা নর্মাল অবস্থায় নদীর দিকেই, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত আছে, তাহলে ইউ অলথো টু দ্য ডাইরেকশন অফ ইউ, অর্থাৎ ইউ এর সমস্ত অংশটা ইউ এর দিকে, সেই জন্য ইউ। আর এই যে বি, বি এর কিছু অংশ ইউ এর দিকে, সেটা কত? সেটা হলো বি কজ আলফা। সুতরাং নদীর দৈর্ঘ্য বরাবর টোটাল বেগ হচ্ছে এটা। এবার প্রস্থ বরাবর দেখি। প্রস্থ মানে চওড়া বরাবর, চওড়া বরাবর, চওড়া বরাবর স্রোতের বেগের কোনো উপাদান নাই, স্রোতের বেগের কোনো অবদান নাই। অর্থাৎ এইখান থেকে, এই স্রোতের বেগ থেকে আমরা প্রস্থ বরাবর যেটা পাবো সেটা শূন্য পাবো। নদীর প্রস্থ বরাবর, এটা কি? নদীর প্রস্থ বরাবর বেগ শূন্য, স্রোতের কারণে শূন্য। নৌকার বেগের কারণে কত? নৌকার বেগ হচ্ছে কি? ভি। এইটার এই অংশটা কত? এই অংশটা কজ অংশ, এই অংশটা সাইন অংশ, ভি সাইন আলফা। দিস ইজ ভি সাইন আলফা। এই বি সাইন আলফার জন্য নৌকা এপার থেকে ওপারে যাবে, আর ইউ প্লাস বি কজ আলফার জন্য নৌকা কি এদিক থেকে সেদিক যাবে। হ্যাঁ, অর্থাৎ নদী বরাবর তার গতি লাভ করবে। এই যে এইখানে না এসে এখানে কেন আসবে? এই বেগের কারণে। এইখান থেকে এখানে কেন আসবে? এই বেগের কারণে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? ওকে, এইবার যদি আমরা এখান থেকে এখানে যেতে চাই, হ্যাঁ, এই দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে ডি। তাহলে এইখান থেকে এখানে যাওয়ার জন্য সময় কত? এখান থেকে এখানে যাওয়ার জন্য, অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার জন্য সময় কত? দূরত্ব ভাগ বেগ। দূরত্ব, সময় হচ্ছে কি? সময় হচ্ছে টি। টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই কি? এই বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। ভি সাইন আলফা। তাহলে আমরা কি করতে চাই? আমরা নদীটা পার হতে চাই, কিন্তু স্বল্প সময় পার হতে চাই, অল্প সময় পার হতে চাই, সবচেয়ে কম সময় পার হতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে টিটা মিনিমাম করতে হবে। টি মিনিমাম করবো কিভাবে? ডি মিনিমাম করে দিই। ডি কি মিনিমাম করতে পারবো? নদীকে চাপা দিতে পারবো না? পারবো না। তাহলে কি করতে পারি? তাহলে ভিকে ম্যাক্সিমাম করে দিই। হ্যাঁ, ভিকে ম্যাক্সিমাম করে দিলে টি মিনিমাম হয়ে যাবে, কারণ ভি নিচে আছে। ওকে, সেটা করা যায়। হ্যাঁ, ভিকে ম্যাক্সিমাম করতে পারি আমরা। হ্যাঁ, ভিকে ম্যাক্সিমাম করলাম। একজনের, দুজনের, তিনজনের, 10 জন আছে নৌকার মধ্যে, 10 জনের নৌকার মধ্যে দা টানা হলো, ম্যাক্সিমামই করা হলো। ওকে, কিন্তু আরও তাড়াতাড়ি যেতে চাই। 10 জনের টানতেছি, 10 জনের টেনে যতটুকু সামর্থ্য হয়েছে নৌকার, তার চেয়ে আরও দ্রুত যেতে চাই, অর্থাৎ বেগ আর বাড়ানো যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এই সাইন আলফাকে ম্যাক্সিমাম করে দিতে হবে। হ্যাঁ, সাইন আলফাকে ম্যাক্সিমাম করলে কত করা যাবে? সাইন আলফার ম্যাক্সিমাম হচ্ছে কত? সাইন আলফার ম্যাক্সিমাম হচ্ছে 1। সাইন আলফার যদি ম্যাক্সিমাম 1 হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা স্বল্প সময়ে নদী পার হতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইতে হবে, অর্থাৎ সোজা ওই পারের দিকে রওনা করতে হবে। কথাটা খেয়াল রাখতে হবে। আমরা সোজা ওই পারের থেকে রওনা করব বটে,
ওই পারে সোজা ওই পারে পৌঁছবো না, পৌঁছবো এইদিকে, কিন্তু আমাদের সময় লাগবে মিনিমাম। শিক্ষার্থীবৃন্দ, এই ব্যাপারে আমার মনে হয় এটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে sin alpha equal to 1। ওকে, এবার আমরা চাই কি ন্যূনতম পথে অতিক্রম করব। ন্যূনতম পথ, ন্যূনতম পথ কোনটা? ন্যূনতম পথ হচ্ছে এইটা, ন্যূনতম পথ এইটাই, অর্থাৎ দুটা বিন্দুর যদি লম্ব দূরত্ব হয়, এই লম্ব দূরত্ব হচ্ছে ন্যূনতম দূরত্ব। হ্যাঁ, অর্থাৎ আমরা এইখান থেকে এখানে যেতে চাই, সুতরাং এই পথে যেতে হবে। হ্যাঁ, কি পথে যেতে হবে? এ বি পথে যেতে হবে। এ বি পথে রওনা করতে হবে না, এ বি পথে যেতে হবে। এ বি পথে যেতে গেলে আমাদের এই যে লব্ধি, এই যে লব্ধি যে ইউ এর সাথে যে কোণ করে সেই কোণটা হলো থিটা, সেই কোণটা হলো থিটা। অর্থাৎ আমাদের লব্ধি পথটা এই পথ হইতে হবে। লব্ধি পথটা যদি এই পথ হয়, তাহলে ন্যূনতম, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, ন্যূনতম দূরত্ব যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইতে হবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের রওনা করবো কোন দিকে? আমি এইটার জন্য একটা সমীকরণ তৈরি করে ফেলি। আমরা জানি অলরেডি যে ট্যান থিটা, এই যে এই কোণের ট্যান ভ্যালু, দিস ইজ ইকুয়াল টু কি ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। tan 90 জানো তোমাদের কি আছে? tan 90 ইনফিনিটি, সুতরাং ইনফিনিটি, দিস ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সুতরাং দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ইউ কি ইউ প্লাস ভি কজ আলফা, কজ আলফা ইকুয়াল টু 0 হইতে হবে। মানে কি? মানে হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস কি ভি কজ আলফা হবে। ন্যূনতম পথে অতিক্রম করার জন্য আমাদেরকে এই শর্ত ফলো করতে হবে। এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে, দেখো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই শর্তটা হচ্ছে নৌকার বেগের একটা উপাংশ ভি কজ আলফা এমন হইতে হবে যে যেটা নদীর স্রোতের সমান এবং বিপরীতমুখী হয়। নদীর স্রোত এই দিকে, আর এই ভি এর একটা উপাংশ এই দিকে থাকতে হবে, এর মানের সমান। হ্যাঁ, তাহলে কোন দিকে রওনা করলে এটা এই দিকে রওনা করলে, অর্থাৎ এই 90 ডিগ্রির ভিতরে যদি আমি রওনা করি, কখনই ভি এর উপাংশ ইউ এর উল্টা দিকে হবে না। তাহলে ভি এর উপাংশ ইউ এর উল্টা দিকে হইতে গেলে অবশ্যই এই আলফা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হইতে হবে। অর্থাৎ এই আলফা কোণটা স্থূলকোণ হইতে হবে। এই স্থূলকোণে যদি আমরা রওনা করি, তাহলেই নাজি যদি রওনা করে, তাহলেই নৌকা এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছতে সম্ভব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই স্থূলকোণটা কত সেটা আমরা হিসাব করে বের করতে পারি। এখান থেকে আলফার মান বের করে ফেলতে পারি। কজ আলফা ইকুয়াল টু কি? কজ আলফা ইকুয়াল টু মাইনাস কি ইউ বাই ভি। এই ইউ আর এই ভি আমাদের জানা থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা কজ আলফা এবং আলফার মান বের করে ফেলতে পারবো। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটা জিনিস আমি আলোচনা করতে চাইছি। যে একটা হলো কি, নদীতে যখন স্রোতযুক্ত নদীতে যখন কি বলে নৌকা চলে, সেই নৌকাটা আমরা দুটা ঘটনা আমরা বর্ণনা করেছি। একটা হলো কি, এই পার থেকে ওই পারে যাওয়া স্বল্প সময়ে, আর এই পার থেকে ওই পারে যাওয়া বিপরীত বিন্দুতে স্বল্প দূরত্বে। স্বল্প সময় যখন যাবে তখন কন্ডিশন এইটা এখান থেকে আমরা দেখব। আর যদি স্বল্প দূরত্বে যায়, স্বল্প দূরত্বে গেলে এই কন্ডিশনটা আমাদের ফলো করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়গুলো তোমাদেরকে আবার রিভিশন হিসাবে আমি ক্লিয়ার করতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনা এখানে থাকবে। আর তারা কি পার্টিসিপেট করছে কেউ? দেখেন তো কোনো কমেন্ট আছে কিনা। যদি কারো কমেন্ট থাকে আমি কমেন্টের উত্তর দেব। এই স্ক্রিনে দেখা, এই স্ক্রিনে নাই।
সংখ্যাটা 15 জন আছে এখনো। এইখানে দেখা যায় না? একটু আমাকে দেখান। নাহিদ, নিয়াজ, নাইম স্যার ফিজিক্স আর ম্যাথ নকল না করলেও তো অনেকের সমাধান মিলে যাবে, তখন কি সেটা কপি হিসাবে ধরা হবে? আচ্ছা, তারপরে আর কি আছে? নাহিদ, নিয়াজ আনসার এক হবে জন্যই তো কপি হবে। নাহিদ, নিয়াজ ডিজিটাল পদ্ধতিতে ক্লাস করছো? আচ্ছা, আরও আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কমেন্টের কিছু উত্তর দিতে চাই। এখানে যে কমেন্ট করেছো এটা খুব মানে তোমাদের আমার মনে হয় কিছু কনফিউশন আছে। আসলে আমার এক শিক্ষার্থী লিখেছেন ফিজিক্স আর ম্যাথ নকল না করলে তো অনেকের সমাধান মিলেই যাবে, তখন কি সেটা কপি হিসাবে ধরা হবে? উত্তর যদি মিলে যায়, উত্তর তো মিলতেই হবে, উত্তর তো একই হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলি, সেটা ম্যাথ বা ফিজিক্স কেন, সকল প্রশ্নের উত্তর যেভাবেই দেওয়া হোক না কেন, যতজনই দেওয়া হোক না কেন, উত্তর কিন্তু একই হবে নাকি? আমি কি বলতে পারছি? যত সমস্যা আছে, এই সমস্যাগুলো যখন আমরা একাধিক ব্যক্তি আলোচনা করব, উত্তর একই হবে, উত্তরের মধ্যে পার্থক্য হবে না। পার্থক্য হবে কিসের মধ্যে? পার্থক্য হবে তার পথের মধ্যে পার্থক্য হবে। সমাধান করার যে পথ আছে, সমাধান করার পথ নিশ্চয়ই একজনের সাথে আরেকজনের মিলবে না। এটা হলো একটা মোটামুটি কথা, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা মানুষের মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, চিন্তা করার ইন্ডিভিজুয়ালিটি আছে। এই চিন্তা করার ইন্ডিভিজুয়ালিটির মধ্যেই প্রত্যেকের স্বকীয়তা থাকবে, সেটাই আমরা আশা করি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এটা নিয়ে আতঙ্কের কিছু না, আশার বিষয় আছে যে আমরা কারোর সাথে আমরা শেয়ার করব, কাউকে ফলো করব না। আমি আমার পথেই চলব, আমি আমার মতো করেই সমাধানের দিকে আগাবো। হ্যাঁ, সুতরাং সমাধান করে কিন্তু সবাই একই জায়গায় পৌঁছবো, কথা কিন্তু ক্লিয়ার। সুতরাং প্রত্যেকের মাঝেই কি আছে, একটা সৃজনশীলতা থাকবে, আমরা সেটাই আশা করতেছি। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এইটি কমেন্টের মধ্যে পাইলাম, আর যেই দুটা কমেন্ট আছে সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না। তাহলে আজকে তোমাদের জন্য শুভ কামনা করে, তোমাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। প্রয়োজনে আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আজকেও দিয়ে দিয়েছি। তোমরা আমার সাথে রাত 11টার আগ পর্যন্ত কথা বলতে পারো, আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। তোমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আল্লাহ হাফেজ।